নমস্কার বন্ধুরা, আমি অরূপ মান্না। নিবেদিতা মাশরুমের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। তো বন্ধুরা, নিবেদিতা মাশরুমের তরফ থেকে আমি অরূপ মান্না আজ এসেছি আপনাদের সামনে অয়েস্টার মাশরুম কীভাবে চাষ করা যায় তার একটা সহজ পদ্ধতি আপনাদেরকে জানানোর জন্য। তো বন্ধু, শুরুতেই বলি, আমাদের এই নিবেদিতা মাশরুম আজকে যে জায়গায় পৌঁছাতে পেরেছি, সেক্ষেত্রে যার ভূমিকা অগ্রণী তার নাম মিস্টার চিন্ময় বাইরি, যিনি আমাদের এই মাশরুম কীভাবে চাষ করতে হয় বা কীভাবে ফসল বেশি ফলাতে হয় সেই সমস্ত কিছু দায় দায়িত্ব ওনার উপর। উনি শ্রমিকদের নিয়ে ফার্মে অক্লান্ত পরিশ্রম করে আজ একটা সুন্দর জায়গায় নিয়ে এসেছে। এখন আমাদের ফার্মে যথেষ্ট পরিমাণে মাশরুম চাষ হয়। তো সেই জন্যে প্রথমেই আমাদের কোম্পানির থেকে ধন্যবাদ জানাবো মিস্টার চিন্ময় বাইরিকে। তো বন্ধুরা, এবার আমি আপনাদেরকে জানাবো কীভাবে অয়েস্টার মাশরুম চাষ করবে। তো অয়েস্টার মাশরুম চাষ করার জন্যে যে সমস্ত উপকরণগুলো আপনাদের লাগবে সেটা আমি প্রথমে আপনাদের জানাই। যে 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 জিনিসগুলো আপনাদের অয়েস্টার মাশরুম চাষ করতে লাগবে সেই জিনিসগুলো আপনাদের আগে জানাচ্ছি। প্রথমত, মাশরুম বীজ। মাশরুমকে চাষ করতে গেলে প্রথমেই আপনার দরকার হচ্ছে মাশরুমের বীজ। যে মাশরুমের বীজটা আপনাকে বিভিন্ন, আমাদের বেঙ্গলে অনেক ল্যাব রয়েছে যেখান থেকে আপনি বীজটা কালেক্ট করতে পারেন। যেমন ধরুন, আপনি যদি 24 পরগনায় হন, আপনি যদি 24 পরগনার বাসিন্দা হন তাহলে বলবো নিমপিট রামকৃষ্ণ মিশন। আপনি যদি হুগলির বাসিন্দা হন তাহলে বলবো আপনাদের ওই ধান্য গবেষণাগার কেন্দ্র একটা রয়েছে, সেখান থেকে কালেক্ট করতে পারবেন। আপনি যদি মেদিনীপুরের বাসিন্দা হন তাহলে আপনি কোলাঘাট থেকে কালেক্ট করতে পারবেন। তো এরকম প্রতিটা জেলাতেই প্রায় ল্যাব আছে। এছাড়া আপনারা যদি চান তো আমরা আপনাদের সাহায্য করতে পারি, সেটা পরে যদি আপনারা চান সেটাও আমরা সাহায্য করতে পারবো। তো যাই হোক, প্রথমে আপনার দরকার হচ্ছে মাশরুম বীজ। ঠিক আছে, মাশরুম বীজ দেখুন, এই এটা হচ্ছে মাশরুমের বীজ। দেখুন, এটা হচ্ছে মাশরুমের বীজ। ঠিক আছে, এর ওয়েট হচ্ছে 200 গ্রাম। এই 200 গ্রাম মাশরুম বীজটা আপনাকে প্রথম কালেক্ট করতে হবে যে কোনো ল্যাব থেকে। চলো, তাহলে আপনার 1 নম্বর যেটা প্রয়োজন হলো মাশরুম বীজ। এবার হচ্ছে 2 নম্বর আপনার প্রয়োজন হচ্ছে খড়। আমাদের যে ধান হয় সেই যে খড়, সেই খড়টা আপনাদের প্রয়োজন এই মাশরুম চাষের জন্য। তো খড়টা সম্পর্কে আপনাদের একটু বলি যে আপনারা যে খড়টা ব্যবহার করবেন সেই খড়টা হচ্ছে শক্ত খড় হতে হবে, এবং যতটা বেশি লম্বা হতে হয় ততটাই ভালো হয়। তাহলে লম্বা এবং শক্ত কাঠির খড় হতে হবে। এছাড়াও এই খড়টার বয়স হতে হবে ন্যূনতম পক্ষে 4 মাস, 4 মাস থেকে 6 মাসের মধ্যে এর বয়স হতে হবে। খড়টার বয়স 4 মাস থেকে 6 মাসের মধ্যে হতে হবে। এর অর্থ হলো এইটাই যে ধানটা যখন কাটা হবে তখন থেকে 6 মাস বা 4 মাস পর্যন্ত, মিনিমাম 4 মাস, 6 মাস হলে খুব ভালো হয়, 4 মাস পর্যন্ত সেটাকে পড়ে থাকতে হবে। তারপর আপনি ওই খড়টাকে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, বোঝা গেল? তো বন্ধুরা, তাহলে প্রথমে আপনার কী প্রয়োজন হলো? প্রথমে আপনার প্রয়োজন হলো বীজ। বীজটা আপনি কোথা থেকে কালেক্ট করবেন সেটা মোটামুটি একটা বলেছি। এরপর আপনার প্রয়োজন হচ্ছে খড়। তো খড়টা কী ধরনের খড় সেটাও আমি বলেছি, যে শক্ত কাঠি লম্বা খড় হতে হবে, এবং খড়টার বয়স হতে হবে 4 থেকে 6 মাস। এরপর আপনার প্রয়োজন হচ্ছে পিপি অর্থাৎ পলিথিন পেপার।
16-20 সাইজের একটা পলিথিন পেপার লাগবে আপনার। ঠিক ধরুন পেপারটা হচ্ছে এই যে দেখুন, এই হচ্ছে 16-20 সাইজের পিপি। এই ধরনের একটা পিপি লাগবে, বুঝে গেল? তাহলে কী লাগলো? বীজ লাগলো, খড় লাগলো, আর কি লাগলো? পিপি। ঠিক আছে। এরপর আপনার যেটা প্রয়োজন হচ্ছে সেটা হলো জল। হ্যাঁ, জল, ঠান্ডা জল লাগবে আপনার 10 লিটার। ঠিক আছে, তাহলে 10 লিটার ঠান্ডা জল। আর কি লাগবে? আর লাগবে আপনার খড়টা ভিজানোর পাত্র। ঠিক আছে, খড়কে ভিজিয়ে নেওয়ার পাত্র। আর কি লাগবে? ক্যালসিয়াম কার্বনেট 10 গ্রাম। ক্যালসিয়াম কার্বনেট 10 গ্রাম, অর্থাৎ চুন লাগবে আপনার 10 গ্রাম। আর কি লাগবে? ফুটন্ত জল লাগবে আপনার 10 লিটার। ঠিক আছে। আর কি লাগবে? আর লাগবে আপনার গার্ডার। এই গার্ডার আপনার 2 পিস লাগবে। এই গার্ডার লাগবে আপনার 2 পিস। আর কি লাগবে? পেন, ডট পেন, একটা ইউজ অ্যান্ড থ্রো যে ডট পেনগুলো হয় না, ওই ধরনের একটা ডট পেন। ঠিক এরকম একটা ডট পেন লাগবে, যেটা আর ব্যবহার হয় না, এরকম একটা ডট পেন লাগবে আপনাদের। আর কি লাগবে? একটা লাইলন বস্তা লাগবে। লাইলন বস্তা মানে ওই যে আলু প্যাকেটের যে বস্তাটা না, লাইলন বস্তা, ওই বস্তাটা, মানে যার মধ্যে দিয়ে জলটা অতি সহজে ঝরে যেতে পারবে, সেই জন্য ওই ধরনের একটা বস্তা। বা আপনার ওই মশারির মতো দিয়েও যদি একটা বস্তা বানিয়ে নেওয়া যায়, তাহলে সে ধরনের একটা বস্তা হলেও হবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আপনাদের উপকরণ কি কি লাগলো মোটামুটিভাবে আপনারা জানলেন। 1 নম্বর হচ্ছে বীজ, কত? 200 গ্রাম। 2 নম্বর হচ্ছে আপনার লাগছে খড়, পুরনো দিনের, অর্থাৎ 6 মাস বয়সের শক্ত কাঠির লম্বা খড় 4 আঁটি। ঠিক আছে। আর কি লাগছে আপনার? জল, ঠান্ডা জল 10 লিটার। আর কি লাগছে? খড়টা ভেজানোর জন্য একটা পাত্র। আর কি লাগছে? চুন 10 গ্রাম। আর কি লাগছে? ফুটন্ত জল। আর কি লাগছে? গার্ডার। আর কি লাগছে? পুরানো আনইউজড ডট পেন একটা। আর কি লাগছে? লাইলেনের বস্তা একটা। ও হ্যাঁ, ভুলতে বলেছি, আর একটা লাগছে আপনার পিপি, 16-20 পিপি। মনে রাখবেন, 16-20 পিপি। আপনি যে কোনো পিপির দোকানে গিয়ে 16-20 পিপি বললেই হবে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আপনার লাগছে। তাহলে এই জিনিসগুলো লাগার জন্য এই জিনিসগুলো লাগবে জাস্ট একটা বেড তৈরি করতে। বেড কি সেটা আমি আস্তে আস্তে কথা বলতে আপনারা বুঝতে পেরে যাবেন। ঠিক আছে, এই হলো আপনার জিনিস যেগুলো লাগবে, প্রয়োজনীয় সামগ্রী। এবারে আমি আপনাকে বলবো পদ্ধতিটা। এবার আমি আপনাকে জানাবো পদ্ধতিটা, যে এটা চাষ করার পদ্ধতিটা কীরকম। আমার তো প্রয়োজন যা আমি পেয়ে গেছি, এবার আমি চাষটা করবো কীভাবে তা বলি। এবার আপনি চাষটা করবেন, চাষের পদ্ধতি হলো, প্রথমেই আপনাকে ওই খড়টাকে স্টেরিলাইজড করতে হবে, অর্থাৎ জীবাণুমুক্ত করতে হবে। আপনার প্রথম কাজ হচ্ছে খড়টা স্টেরিলাইজড করা, অর্থাৎ খড়টাকে আপনাকে জীবাণুমুক্ত করতে হবে। তার জন্য আপনি কি করবেন? স্টেরিলাইজড করবেন। কীভাবে করবেন? আর স্টেরিলাইজড হয়ে যাওয়ার পর হচ্ছে বেড বাঁধবেন, অর্থাৎ দানাটা বসাবেন। এই হলো আমার পদ্ধতি। তাহলে পদ্ধতি হচ্ছে, প্রথম খড়টাকে স্টেরিলাইজড করব, দ্বিতীয়ত বেড বাঁধব, অর্থাৎ দানাটা বসাবো। হলো এই দুটো। তো আসুন খড়টা কীভাবে আমরা স্টেরিলাইজড করবো সেটা একটু আলোচনা করা যাক। খড়টাকে স্টেরিলাইজড করবো কীভাবে সেটা আমরা জানি এখন।
আপনার প্রথম কাজ হলো, আপনি যে খড়টি পেয়েছেন, চারাটি খড় যে সংগ্রহ করেছেন, প্রত্যেকটা খড়ের ডগার দিকটা, অর্থাৎ যেখানটায় ধান হয় সেই ডগার দিকটা 4 ইঞ্চি সাইজের কেটে বাদ দিয়ে দিন। ডগার দিকটা, যে দিকটায় ধান হয় সেই দিকটায় 4 ইঞ্চি কেটে বাদ দিয়ে দিন। এবার গোড়ার দিকে এটা খুলে ফেলুন, খুলে খড়টাকে ঝেড়ে নেবেন। তো খড়টাকে যখন আপনি ঝেড়ে নিচ্ছেন, অর্থাৎ ওর ভেতরে যত পোয়াল আছে সেগুলো সব বেরিয়ে যাবে। তো এইভাবে খড়টা 4টে আটিকে ওইভাবে ঝেড়ে পোয়ালটাকে বার করে দেন। হলো। এইবারে ওই খড়টিকে 1 থেকে 1.5 ইঞ্চি সাইজে কাটবেন। খড়টাকে 1 থেকে 1.5 ইঞ্চি সাইজে কাটবেন। খড়টা হলো। এবার কি করবেন, ওই যে 10 লিটার জলটা আপনার আছে, ওই 10 লিটার জলটা আর ওই যে খড় ভেজানোর পাত্রটা আছে, ওই 10 লিটার জলটা ওই খড় ভেজানোর জন্য যে পাত্রটা আছে ওই পাত্রের মধ্যে ঢেলে দিন। হলো। তাহলে কি করলাম, খড়টাকে 1 থেকে 1.5 ইঞ্চি সাইজে কাটলাম। এইবার ওই 10 লিটার জলটা খড় ভেজানো পাত্রের মধ্যে ঢেলে ওই পুরো খড়টাকে আমরা ওর মধ্যে ভিজিয়ে দেব। তাহলে খড় 1 থেকে 1.5 ইঞ্চি সাইজে কাটলাম, ওই কাটা খড়টা ওই 10 লিটার জলের মধ্যে ভিজিয়ে দিলাম। 6 থেকে 8 ঘন্টা ও ভিজতে থাকবে। 6 থেকে 8 ঘন্টা ও ভিজতে থাকবে। 8 ঘন্টা পরে আপনি ওই খড়টাকে ছেঁকে তুলে নিন, তুলে ওই লাইলেন বস্তার মধ্যে ভরে দিন। খড়টাকে আপনি ছেঁকে তুললেন, তুলে ওই লাইলেন বস্তার মধ্যে ভরে দিলেন, দিয়ে লাইলেন বস্তার মুখটাকে বেঁধে দিলেন। দিয়ে এইবার ওই বস্তাটিকে একটু উঁচু জায়গায় রাখলেন, যাতে করে জলটা ঝরে দিতে পারে, ও থেকে ঝরতে পারে। তো এরকম করে বেশ কয়েক ঘন্টা আপনি রেখে দিলেন, তাতে করে ওই খড়ের সমস্ত জলটা ঝরে গেল। বুঝে গেল? আচ্ছা, এবার জল মোটামুটি ঝরে গেল। ঝরে যাওয়ার পর, মানে একদম জল থাকবে না, মোটামুটি ঝরে গেল। ঝরে যাওয়ার পর ওই খড়টিকে রোদ্দুরে মেলে দিন 2 ঘন্টা। 2 ঘন্টা আপনার রোদ্দুরেতে মেলা থাকবে। বুঝে গেল? 2 ঘন্টা রোদ্দুরে মেলে। এইবার 2 ঘন্টা রোদ্দুর পাওয়ার পর এইবার খড়টিকে আপনি ওই ফুটন্ত জলের মধ্যে 10 থেকে 15 মিনিট ফেলে দিন। ঠিক আছে? রোদ্দুর থেকে নিয়ে এসে ওই জলটা ফুটন্ত জল আছে আমার, ওই ফুটন্ত জলে 10 মিনিট ফেলে দিন। 10 থেকে 15 মিনিট পর ওই খড়টাকে আবার ছেঁকে তুলে নিয়ে ওই বস্তার মধ্যে ভরে রেখে দিন। বেশ কয়েক ঘন্টা রেখে দিন। হলো? এই পর্যন্তই হলো। তাহলে স্টেপ বাই স্টেপ আমরা যে কাজটা করছি মোটামুটি বোঝা গেল। কি করলাম, চারাটি খড় নিলাম, পুরনো খড়, তার ডগার দিকটা 4 ইঞ্চি কেটে বাদ দিয়ে দিলাম। গোড়ার দিকটা খুলে ভালো করে ছেড়ে ভেতরের পোয়ালগুলোকে বার করে দিলাম। দিয়ে 1 থেকে 1.5 ইঞ্চি সাইজের খড়টাকে কেটে নিলাম। নিয়ে ওটা 10 লিটার জলের মধ্যে ওই 10 লিটার জলের মধ্যে যে ভেজাবো, ওই 10 লিটার জলেতে কিন্তু ওই চুনটা দিয়ে জলটাকে গুলিয়ে নেবেন। যে 10 গ্রাম চুন আছে, ওই চুনটা ওই 10 লিটার জলের মধ্যে দিয়ে জলটা ভালো করে গুলিয়ে নিলেন। নিয়ে এবার কী করলেন, কুচানো খড়গুলো ওর মধ্যে ঢেলে দিলেন, দিয়ে 6 থেকে 8 ঘন্টা ওর মধ্যে ভিজল।
ভিজে যাওয়ার পরেতে এইবার ওই খড়টিকে নিয়ে রোদ্দুরে দিলাম, ছেঁকে তুলে নিয়ে একটা বস্তাবন্দি করে কিছুক্ষণ রেখে দিলাম। রেখে দেওয়ার পরে যে জলটা ঝরে গেল, তারপর ওই খড়টাকে নিয়ে ওই ঘন্টা দুয়েকের মতো একটু রোদ্দুরেতে মেলে দিলাম। চলো, এবার যখন রোদ্দুরে মেলে দিলাম, 2 ঘন্টা পর ওখান থেকে তুললাম, তুলে নিয়ে আমরা এই ফুটন্ত জলের মধ্যে ফেলে দিলাম। 10 থেকে 15 মিনিট পর ওই ফুটন্ত জল থেকে আবার ওটাকে তুলে বস্তাবন্দি করে আবার একটা জায়গায় রেখে দিলাম, যাতে ওই জলটাও ঝরে যায়। এইবার সন্ধ্যের দিকে এই কারণে বলছি, ওই যে এই খড়টা আপনার টেরালাইজড হয়ে গেল, আপনার খড়টা ফুল টেরালাইজড হয়ে গেল। এইবার এই যে টেরালাইজড খড়টা বেড বাঁধবেন আপনি, অর্থাৎ দানা বসাবেন এবার। তো সেই জন্যে ওই টেরালাইজড করা খড়টার মধ্যে কোনো মাছি যাতে না বসে, সেই দিকটা খুব ভালোভাবে নজর দিতে হবে, যে ওর মধ্যে যেন কোনো মাছি না বসে। ঠান্ডা জায়গায় মেলে দেব, এবং ওই টেরালাইজড করা খড়টা যেন ফুল ঠান্ডা, ওর মধ্যে ওকে যে কোনো রূপ গরম ভাব ওর মধ্যে যেন না থাকে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। পুরো ঠান্ডা যেন খড়টা হয়। এবার এই খড়টাকে 4টে ভাগ করব। এবার এই খড়টাকে আমরা 4 ভাগে ভাগ করব, আর দানাটাকেও আমরা 4 ভাগে ভাগ করব। খড়টাকেও 4 ভাগে ভাগ করব, দানাটাকেও 4 ভাগে ভাগ করব। এবার পিপিটাকে আমরা বেঁধে নেব। কীরকম বেঁধে নেব না, পিপির ঠিক পিছন দিকটায়, অর্থাৎ যেটা দিয়ে খড় আমরা ঢোকাবো সেই দিকটা না, ঠিক তার এই উল্টো দিকটা কাপড়ে কোঁচ দেওয়ার মতো করে কুঁচিয়ে নেব। এরকমভাবে ঠিক কাপড়ে কোঁচ দেওয়ার মতো করে কোঁচ দিয়ে নেব। হলো, দিয়ে এইখানে একটা গার্ডার, আমাদের 2টো গার্ডার আছে, একটা গার্ডারকে এই কোঁচ দেওয়া জায়গাতে ভালো করে এঁটে দেব। এইভাবে কোঁচ দিয়ে এঁটে নিলাম, নিয়ে এইবার এইটাকে উল্টে দেব। বোঝা গেল? এইভাবে উল্টে দেব। ঠিক আছে, এইবার আমরা এই যে এর মধ্যে আমরা খড়টা দেব। ঠিক আছে, তাহলে ওই যে আমাদের টেরালাইজড করে খড়টাকে 4টে ভাগে ভাগ করলাম, আর দানাটারে কি করলাম, এই গার্ডারটা খুলে ফেলে দিলাম। দিলে এটা না কেকের মতো জমাট বাঁধা অবস্থায় থাকবে। এই কেকের মতো জমাট বাঁধা অবস্থাটাকে আমরা ভেঙে নেব, গুঁড়িয়ে নেব, নিয়ে 4টে ভাগ করে নেব। ঠিক আছে, তাহলে কেকের মতোটাকে আমরা ভেঙে গুঁড়িয়ে নিয়ে 4টে ভাগে ভাগ করলাম। খড়টাও 4টে ভাগে ভাগ করলাম, দানাটাকেও 4টে ভাগে ভাগ করলাম। পিপিটাকে আমরা বেঁধে ওইভাবে করে নিলাম, নিয়ে এইবার ওই 1 ভাগ খড় প্রথম আমরা ওই প্লাস্টিকের এই ভেতর ঢোকাবো। 1 ভাগ খড় ঢোকালাম। 1 ভাগ খড়টা যে ঢোকাবো, বেশ চাপ দিয়ে কিন্তু ওই 1 ভাগ খড়টা ঢোকাবো। তার কারণ হলো যে ওর মধ্যে যেন কোনো বাতাস ওই খড়ের ভেতরে যাতে না থাকে, সেই চেষ্টাটা কিন্তু আমরা বারবার করবো। এটা মাথায় খেয়াল রাখবো যে ওর ভেতরে যেন কোনো বাতাস না থাকে। সেই জন্য আমরা খড়টাকে চাপ দিয়ে এই প্রথম ভাগের খড়টাকে চাপ দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর আর ওই যে দানা আছে, দানার 1 ভাগ দানা নিয়ে এই পিপিটার গা বরাবর পুরো গোল করে ছড়িয়ে দেব। 1 ভাগ দানাকে, 1 ভাগ খড় ভালো করে চাপ দিয়ে ভরে দিলাম, তার উপর 1 ভাগ দানা পিপির গা বরাবর গোল করে দিয়ে দিলাম। দেন আবার 1 ভাগ খড় পিপির মধ্যে ঢোকালাম, ওই চাপ দিয়ে ঢোকালাম। ঢোকানোর পর আবার 1 ভাগ দানা ওই পিপির গা বরাবর গোল করে ছড়িয়ে দিলাম।
দেন আবার তৃতীয় ভাগটাকে নিয়ে, খড়টাকে নিয়ে আবার ওই চাপ দিয়ে 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 ওর মধ্যে ঢোকালাম। আবার তৃতীয় ভাগ দানাটাকে ওই পিপির গা বরাবর গোল করে ছড়িয়ে দিলাম। ঠিক আছে, এবার চতুর্থ ভাগ খড়টাকে যখন আমরা ঢোকাবো চাপ দিয়ে দিয়ে, তখন ওই চতুর্থ ভাগ খড় থেকে অল্প কিছু খড়কে সরিয়ে রাখবো। ওই চতুর্থ ভাগ খড়টা থেকে অল্প কিছু খড় ছড়িয়ে রেখে বাকি খড়টাকে ওই চাপ দিয়ে দিয়ে ঢুকিয়ে দেবো এবং চতুর্থ বীজের দানাটাকে ওই পিপির গা বরাবর ছড়িয়ে দেবো। দিয়ে লাস্ট ওই যে পড়ে থাকা খড়টা, ওই খড়টাকে ওর মধ্যে ছড়িয়ে দিয়ে পিপির মুখটাকে গার্ডার দিয়ে এঁটে দেবো। এটা হলো আপনার বেড অথবা সিলিন্ডার। কেউ বলে সিলিন্ডার, কেউ বা বলে বেড। তাহলে বেড বাঁধা আপনার হলো। তবে একটা কথা মনে রাখবেন, ওই যে পিপির মুখটা আপনার গার্ডার দিয়ে বাঁধবো, তখন কিন্তু বেশ প্রেশার করে, যাতে ভেতরের বাতাস না থাকে সেইভাবে প্রেশার করে টাইট দিয়ে মুখটাকে গার্ডার দিয়ে এঁটে দেবো। যা গেল, তাহলে স্টেরিলাইজড হলো, বেড বসানো হলো। এবার কি করব? এবার করব সেই যে আমার ডট পেনের এই ডগাটা দিয়ে ওই পিপিটার টোটালি ঘুরিয়ে 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 চোখ বন্ধ করে এইভাবে ধরবেন পেনটাকে। চোখ বন্ধ করে টক 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 ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র 80 থেকে 90টা, 60 থেকে 70টা, 80 থেকে 90টা, যতগুলো পারেন ছিদ্র, ছোট 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 ছিদ্র করে দিন। ঠিক নিপেলের মুখটা টুকটুক টুকটুক করে লাগবে, এরকম টুকটুক টুকটুক করে প্রায় 60 থেকে 70টা টোটাল পিপিটার মধ্যে হোল করে দিলে। দিয়ে যেটা সব থেকে মনে রাখার কথা সেটা হলো, এইবার ওপরে অর্থাৎ পিপিটার মুখটা বাঁধা হয়ে গেছে, যে পিপিটা মানে খড় দিয়ে ভরে দেওয়া হয়েছে, দিয়ে ওপরে যেই বাঁধাটা পলিথিন হলো, সেই ওই ওপর অংশটাতে দুখানা এই কলমটার এতটা অংশ তুলে দেবে। ঠিক এতটা অংশ ঢুকিয়ে দিন, দিয়ে ঘুরিয়ে নিন, এরকম দুখানা হোল করুন। আর পিপির নিচটায়, একদম নিচটায়, মানে যে প্রান্তে আপনি গার্ডার এঁটেছেন ঠিক তার অপর প্রান্তে 3খানা বড় হোল করে দিন। 3খানা, এতটা ঢুকিয়ে দিন, 3খানা বড় হোল করে দিন। আপনার বেড বাঁধা কমপ্লিট। এইভাবে আপনারা মাশরুমের বেড বাঁধতে পারেন। এইবার এই বেডটাকে আপনি কোথায় রাখবেন, এটা একটা ভাইটাল পয়েন্ট। এই বেডটাকে আপনি কোথায় রাখবেন? আপনার তো ফার্ম নেই, আমি কিন্তু আপনাকে ফার্ম করতে বলিনি, আমি আপনাকে বসাতে বলেছি। একটা বসান, হ্যাঁ, এই একটা বসানো হয়ে গেলে এ থেকে যে ফসলটা হবে সেটা আপনি বাড়িতে খান। কারণ এই বেডটা করতে আপনার কত খরচ হবে? এই বেডটা করতে আপনার আহামরি কিছু খরচ নেই, কারণ এই যে বীজটা বাজারে বিভিন্নজন বিভিন্ন টাকায় নেয়। সে নিয়ে আমি এর অরিজিনাল রেট আমি বলতে পারবো না, বিভিন্নজন বিভিন্নভাবে নেয়। আমি ধরে নিচ্ছি খুব বেস্ট, মানে খুব হাই দাম যদি হয়ে থাকে, তো এর বেডটার দাম হবে 30 থেকে 35 টাকা, ধরে নিলাম 30 টাকা। তাহলে এই বীজটার দাম হচ্ছে 30 টাকা। তাহলে খরচ হলো এই 30 টাকা। আর চারাটি খড় আপনি বাজার থেকে 5 টাকা কি 2 টাকায় পেয়ে যাবেন। 2 টাকায় পেয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে হলো 32 টাকা। আর এই পিপিটা বাজারের দাম 2 টাকা, 34 টাকা। আর কি, আর এটা তো ইউজ অ্যান্ড থ্রো পেন, এর দাম আছে, এর দাম নেই, রাইট? কিন্তু আপনার ফসল ওই বেডটা থেকে, আমি আপনাকে বলে দিতে পারি, আপনার ওই বেডটা থেকে আপনি ন্যূনতম পক্ষে 1.5 কেজি ফসল পাবেন। যদি আপনার নসিব ভালো হয়, আপনি 2 কেজিও পেতে পারেন। 1.5 কেজি ফসল হবে, একটা এক্সপেকটেশন, একদম 1.5 কেজি। তাহলে এই 1.5 কেজি ফসলটা কিন্তু আপনি যদি নিজে বাজারে বিক্রি করেন, নিজে যদি এই 1.5 কেজি ফসলটা বাজারে বিক্রি করতে পারেন, তাহলে আপনি 130 টাকা, 40 টাকা, 150 টাকা পর্যন্ত কেজি হিসাবে বিক্রি করতে পারেন। আর যদি আপনি পাইকার দেন, তাহলে আপনিও তাতেও কম নয়, তাও 120 টাকা বিক্রি করে দেবেন। তবে কি একবারে আপনাকে ফসলটা দেবে না, 3 ফেজে ও আপনাকে 1.5 কেজি ফসল আপনাকে দিয়ে দেবে।
তো যাই হোক, আমি ওইভাবে বিজনেসের দিকে আসতে চাইছি না। আমি চাইছি এইরকমভাবে বেড করুন, আপনি বাড়িতে খান, আপনার আত্মীয়দের খাওয়ান, ঠিক আছে? এরপর যদি আপনার মনে হয় এটাকে নিয়ে আমি ব্যবসা করতে চাই, আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করুন, আমরা আপনাকে সমস্ত পথ বলে দেবো, ঠিক আছে? আমাদের ওয়েবসাইট নামটা ভালো করে মনে রাখবেন। আমাদের ওয়েবসাইট নাম হলো CBAM, অর্থাৎ চিন্ময় বাহেরি অরূপ মান্না .co.in। CBAM.co.in হচ্ছে আমাদের ওয়েবসাইট। আপনি পারলে আমাদের ওয়েবসাইটে আপনার যা যা কিছু প্রয়োজন, আপনার যদি দানা প্রয়োজন হয়, মানে ইনকেস যদি আপনাদের কাছ থেকে আপনার নিতে ইচ্ছে হয়, তাহলে আপনি আমার ওই ওয়েবসাইটে এসেই অর্ডার দেবেন। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং যে কোনোভাবে আমাদের সাইট থেকে ডাইরেক্ট করবেন, আমাদের কাছে মেসেজ চলে আসবে এবং আমরা পেমেন্ট আমাদের অ্যাকাউন্টে পেয়ে যাব। দেন 3 থেকে 5 দিনের মধ্যে আমরা আপনাকে ডেলিভারি দিয়ে দেবো, যদি মনে হয়। আর না হলে আমাদের ওয়েবসাইটে আসুন, দেখুন আমাদের ওয়েবসাইটটা, পড়ুন, বুঝুন আমাদের। হ্যাঁ দাদা, বেড বাঁধা তো আপনার হয়ে গেছে। তাহলে বেডটা বাঁধা হয়ে গেল, এরপর আপনি এই বেডটাকে কোথায় বাঁধবেন, রাখবেন কোথায়? বেডটাকে আপনি রাখবেন কোথায়? অ্যাকচুয়ালি কি জানেন দাদা, এটা রাখার জন্যে অন্ধকার ঘর হলে খুব ভালো হয়। কীরকম ঘরের দরকার? অন্ধকার ঘর। অন্ধকার ঘরের মধ্যে 17 দিন রাখা উচিত এই বেডটাকে, একদম গুনে গুনে 17 দিন অন্ধকার ঘরের মধ্যে এই বেডটি থাকবে। কিন্তু আপনার তো এখন ফার্ম নেই বা আপনি বিজনেস করতে চাইছেন না। আমি আপনাকে একখানা বেডের কথা বলেছি, আপনি একটা বেডই বেঁধেছেন, ঠিক আছে? এই বেডটা কোথায় রাখবেন জানেন? আপনি যে খাটটার মধ্যে শুয়ে থাকেন তার নিচে রেখে দিন। আপনি যে খাটটার মধ্যে শুয়ে থাকেন তার নিচের মধ্যে রেখে দিন। অথবা এইটাকে একটু অন্ধকার জায়গা, যেখানে মানে প্রকৃতির আলো ঢোকে না, সেরকম একটা জায়গার মধ্যে এটাকে রেখে দিন 17 দিন। দেখেন, আফটার 70 ডেজ, অর্থাৎ ঠিক এই 17 দিন পর ওই বেডটাতে এই ডট পেন দিয়ে ঠিক এতটা বড় বড়, এতটা ঢুকিয়ে দিন ওই বেডের মধ্যে, এরকম বড় বড় 30টা হোল করুন। 25 থেকে 30টা হোল করে দিন, গর্ত করে দিন। 25 থেকে 30টা গর্ত করে দিন, এরকম দিয়ে একটু বেশি ঢুকিয়ে 25 থেকে 30টা গর্ত করে দিন। দিয়ে এইবার এই বেডটিকে আধো আলো পৌঁছায় এরকম জায়গায়, অর্থাৎ যেখানে বসলে আপনি খবরের কাগজ পড়তে পারবেন মোটামুটি, সেই রকম একটু জায়গার মধ্যে বেডটাকে রেখে দিন। 28 দিন পর দেখবেন ও থেকে কুঁড়ি বেরাচ্ছে, অর্থাৎ পিনেট বার হচ্ছে, ও থেকে কুঁড়ি বেরোবে 28 দিন পর। 28 থেকে 30 দিন পর থেকে কুঁড়ি বেরোলো, তা থেকে প্রথম যে ফসলটা আপনি পেলেন ওই ফসলটাকে আপনি তুলে নিন। তোলার কীরকম পদ্ধতি? তোলার কোনো পদ্ধতি নেই, ও নিয়ে কোনো ঘাবড়াবেন না। যখন ফুল ফুটে উঠলো তখন আপনি ওটাকে টেনে নিন, ও বেরিয়ে চলে আসবে। ঠিক একটা জায়গা থেকে তো অনেকগুলো হয়েছে, ঠিক দেখুন যে আসল জায়গাটা কোথায়, যেখান থেকে ফুলগুলো চারদিকে হয়ে রয়েছে, সেই আসল জায়গাটায় হাত লাগিয়ে এইভাবে টেনে নিন, বেরিয়ে আসবে। মাশরুমটা আপনি পেয়ে গেলেন। এরপর প্রথম ফেজে আপনি যা মাল পেলেন, তারপর থেকে ওই 1 গ্লাস জল নিয়ে ওই বেডটার মাথায় ঢালবেন প্রতিদিন। প্রথম ফেজের মাল পাওয়ার পর কিন্তু, একদম শুরু থেকে, বেড বাঁধা শুরু থেকে নয় কিন্তু, বা 17 দিন বা 20 দিন পর থেকেও নয় কিন্তু, প্রথম ফেজের মালটা আপনি কালেক্ট করে নেওয়ার পর আপনি জলটা দিন। আর প্রথম ফেজের মাল তোলার মানে আগে, ধরুন 17 দিন বা 20 দিন বেডটার বয়স হয়েছে, তখনও যদি দেখেন যে বাইরে প্রচণ্ড গরম, আবহাওয়া প্রচণ্ড গরম চলছে, তখন আপনি কি বুঝবেন করবেন? তখন কিন্তু আপনি বেডে জল দেবেন না প্লিজ। তখন আপনি কি করবেন, ওই বেডটার গায়ে ওই কি বলবো, পাটির যে থলে থাকে, সেই থলেকে ভিজিয়ে ওই বেডটার গায়েতে ঘিরে দিন। হ্যাঁ, তার মাঝে মাঝে ওই থলেটাকে ভিজিয়ে রাখুন,
বেডটায় জল দেবেন না। প্রথম ফেজে মাল পাওয়ার আগে বেডটায় কোনোভাবে জল দেবেন না। প্রথম ফেজের মাল পেয়ে যাওয়ার পর আপনি বেডে জল দেবেন। ঠিক আছে, মোটামুটি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম কি জানি না, তবে চেষ্টা করলাম যে একটা বেড কীভাবে বাঁধবেন আপনারা, তার মোটামুটি একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, দূরত্ব বজায় রাখুন। নমস্কার।